পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি পশ্চর টেস্ট পেপারে 385 পেজের কেশবপুর হাই স্কুল এইচএস এই কোশ্চেন সেটের 4 দাগের কোশ্চেনগুলো সলভ করব। এই ভিডিওটি তোমরা শেষ অবধি দেখবে। যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে চ্যানেলটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং ভিডিওটি একটি লাইক করে দেবে। এখন শুরু করা যাক কোশ্চেন সলিউশন। 4 দাগের একের কোশ্চেনটা আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কে ইন্টু 2x মাইনাস 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 2 হলে কে এর মান নির্ণয় করো। এখানে দ্বিঘাত সমীকরণটা আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু কে ইন্টু 2x মাইনাস 1। এটাকে একটু সিম্পলিফাই করতে হবে। এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 2 ইন্টু কে এক্স আর 1-এর সাথে কে গুণ করলে হয়ে যাবে কে। এবার সবগুলোকে বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2x প্লাস কে ইকুয়াল টু 0। এবার কি করব, এক্স স্কোয়ার মাইনাস এইখান থেকে এক্সটা কমন নেবো, এর মধ্যে আছে এর মধ্যে আছে, এবার মাইনাস কমন নিচ্ছি, তাহলে এখানে পড়ে থাকলো 1 আর এটা প্লাস হয়ে যাবে 2k, তাহলে 1 প্লাস 2k বাইরে এক্স প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করলে এর মান হবে কত 1, বি এর মান হবে মাইনাস 1 প্লাস 2k আর সি এর মান হবে কে। এবার কি বলা আছে যে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে 2, তাহলে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি সমান দেওয়া আছে 2, এটা শর্তে দেওয়া আছে, তাহলে শর্তে বলে লিখব। এবার সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কী হয়, মাইনাস বি বাই এর সাথে সমান হয় সবসময়ের জন্য, তাহলে ইকুয়ালস টু 2, তাহলে মাইনাস বি, তাহলে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 1 প্লাস 2k বাই এ ইকুয়াল টু হচ্ছে 2। এখানে এর মানটা বসাই দিই, এর মানটা বসিয়ে দিই, এর মান হচ্ছে 1 বসিয়ে দিলাম, তাহলে কোনাকুনি গুণ করলে হবে 1 প্লাস 2k ইকুয়াল টু 2 1 2, তাহলে 2k এটা মায়ে থাকলো, তাহলে 2 মাইনাস 1, তাহলে 2k ইকুয়াল টু হবে 1, তাহলে k ইকুয়াল টু হবে হাফ, তাহলে এটাই হবে k এর মান, এটাই হলো অ্যান্সার। তাহলে লাস্টে কনক্লুশন টানবো, অথবা k এর মান সমান হচ্ছে 1/2, এটাই হবে অ্যান্সার। এরপরে 2 এর কোশ্চেনটা আছে হরের কর্ণীয় নিরসন করো 12 বাই রুট 15 মাইনাস 5। তাহলে এখানে আছে সংখ্যাটা আছে 12 বাই রুট 15 মাইনাস 5। তাহলে হর থেকে কর্ণীয় নিরসন করতে গেলে উপর নিচে কী করতে হবে, রুট 15 প্লাস 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে নিচে আছে রুট 15 মাইনাস 5 আর ওখানে গুণ করলাম রুট 15 প্লাস 5, তাহলে নিচেটা হয়ে যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে বি মানে হচ্ছে 5 আর উপরটা 12 থাকলো রুট 15 প্লাস 5 লিখলাম, তাহলে নিচেরটা হয়ে যাবে রুট 15 স্কোয়ার মানে শুদ্ধ 15 আর 5 স্কোয়ার হচ্ছে 25 আর উপরে 12 ইন্টু রুট 15 প্লাস 5, তাহলে এটা হয়ে যাবে 15 থেকে 25 বাদ দিলে হবে মাইনাস 10, উপরে 12 ইন্টু রুট 15 প্লাস 5। এবার কাটবো 2 6 12 2 5 10, তার মানে হয়ে যাবে মাইনাস 6/5 ইন্টু রুট 15 প্লাস 5, এটাই হবে কর্ণীয় নিরসন করার পর সংখ্যাটা। এরপরে 3 কোশ্চেন আছে কোনো ব্যবসাতে এ বি ও সি এর মূলধনের অনুপাত 1/x=1/y=1/z, বছরের শেষে z টাকা লাভ হয়েছে, এর লাভের পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে লিখব যে এ বি ও সি এর মূলধনের অনুপাত আছে কত, 1/x=1/y=1/z। তাহলে এখানে অনুপাতটাকেই করতে, এই বাইটাকে তুলতে গেলে সবাইকে এদের লসগু দিয়ে গুণ করব, লসগ হবে xyz, তাহলে সবাইকে আমি xyz দ্বারা গুণ করলাম, তাহলে 1/y*xyz=1/z × xyz, z কাটলো, এখানে y কাটবে, এখানে x কাটবে, তাহলে পড়ে থাকবে কত yz=xz=xy, এইটা হলো তাদের অনুপাতটা। এবার বলেছে বছর শেষে মোট লাভ হয়েছে z টাকা, তাহলে লিখবো যে এখানে মোট লাভ সমান হচ্ছে z টাকা। তাহলে বের করতে বলেছে যে এ এর লাভের পরিমাণ কত, অর্থাৎ এ এর লাভ হবে, তাহলে এ এর লাভের পরিমাণ সমান হবে কত, এর আনুপাতিক ভাগ আর এ আনুপাতিক ভাগ হবে এইটা বাই সবকটা যোগফল yz প্লাস xz প্লাস xy ইন্টু মোট লাভ হয়েছে z, তাহলে জেড ওপরে গুণ হয়ে গেলে হয়ে যাবে yz² বাই xyটা আগে লিখি xy, তারপরে yz, তারপরে zx, এইটাই হয়ে যাবে এর লাভ।
এত টাকা। এরপরে 4 কোশ্চেন আছে, কোনো স্থানে লোকসংখ্যা 13,310 জন ছিল, কী হারে বৃদ্ধি পেলে 3 বছরে 17,280 জন হবে? তাহলে এখানে লোকসংখ্যা ছিল কত? লোকসংখ্যা, এটাকে পি ধরলাম, এখানে ছিল 13,310 জন, আর এখানে বৃদ্ধির হারটা বের করতে বলেছে। তাহলে ধরি বৃদ্ধির হার আর, বৃদ্ধির হার সমান ধরলাম R%। সময় কত দিয়েছে? সময় এখানে n সমান দেওয়া আছে 3 বছর, 3 বছর আছে। তাহলে বলেছে যে এই 13,310 জন এর উপর প্রতি বছর R% হারে বৃদ্ধি পেয়ে 3 বছরে হয়েছে কত? 17,280 জন। তাহলে শতাংশের আমরা লিখতে পারি যে P ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার n, এইটার সমানই কত হবে বলেছে? 17,280 জন। তাহলে এখানে P এর মান বসিয়ে দিই 13,310, 1 প্লাস R এর মানটা বের করতে হবে, n এর মান 3 বসিয়ে দিলাম, তাহলে 17,280। এবার এইটাকে এদিকে পাঠালে ভাগ হয়ে যাবে, তাহলে 1 প্লাস R/100 টু দি পাওয়ার 3, এখানে 17,280 বাই 13,310, একটা শূন্য কেটে গেল, তাহলে 1 প্লাস R/100 তার কিউব, আর এখানে আছে 1728 আর 1331। এবার এইটাকে কোন সংখ্যার কিউব আকারে নিয়ে আসতে হবে। তাহলে 1728 মানে হচ্ছে 12 কিউব, আর 1331 মানে হচ্ছে 11 কিউব, তাহলে 12/11 তার হোল কিউব লিখলাম। তাহলে উভয় পক্ষে কিউব তুলে দেবো, তাহলে 1 প্লাস R/100 এইটা সমান হয়ে যাবে 12/11। এবার আর এর মান বের করতে হবে, আটটাকে আমি বাঁ দিকে রাখবো R/100, আর বাকিগুলোকে ডান দিকে নিয়ে যাবো, তাহলে -1 হয়ে যাবে। এবার R/100 হলো, এখানে 11 লস হবে, 12 থেকে 11 বাদ দিলে হবে 1, তাহলে 1/11। তাহলে আর এর মান হবে কত? আর এর মান হবে 100, উপরে চলে যাবে 100/11। এবার 100কে 11 দিয়ে ভাগ করব, 11 9 99, 1 থাকলো, তাহলে 9 পূর্ণ 1 11, তাহলে হলো 9 পূর্ণ 1 11 এত %। তাহলে আরটা কী ধরেছিলাম? বৃদ্ধি হার। তাহলে অতএব 9 পূর্ণ 1/11% হারে বৃদ্ধি পেলে 3 বছরে 17,280 জন হবে। এটাই চেয়েছিল যে কী হারে বৃদ্ধি পেলে 3 বছরে 17,280 জন হবে। এটাই হলো অ্যান্সার। এরপরে 5 কোশ্চেন আছে, বার্ষিক সুদ আসলের 1/16 হলে 8 মাসে 990 টাকার সুদ কত হবে? তাহলে এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, সেটা হলো কি? বার্ষিক সুদ আসলের 1/16। তাহলে এই কন্ডিশন থেকে আর এর মানটা বের করে নিতে হবে, তারপরে 8 মাসে 690 টাকার সুদ কত বের করতে হবে। তাহলে আমি ধরি আসল সমান P টাকা, আর সুদের হার ধরলাম R%। সময় কত? সময় 1 বছর, কারণ এখানে বলেছে বার্ষিক সুদ 1 বছর, আর এখানে বলে দিয়েছে যে সুদটা হবে আইটা আসলের 1/16, তাহলে 1/16 ইন্টু আসল হচ্ছে P, এত টাকা। এবার আমরা জানি আই সমান PRT/100, এই সূত্র দিয়ে যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা আর এর মানটা পেয়ে যাব। তাহলে আয়ের মান হবে কত? 1/16 ইন্টু P, এখানে P এর মান আসল P, আর এর মান হচ্ছে R%, টাইমটা হচ্ছে 1 বছর বাই 100, P কেটে গেল। তাহলে এবার 4 4 16, 4 25 4 100 কাটলো, তাহলে এখানে আর এর মান হবে কত? তাহলে একবার লিখি 1/4 = R/25, তাহলে R হবে 25/4 এত %। তাহলে এই কন্ডিশন থেকে আমরা সুদের হারটা পেয়ে গেলাম। এবার চেয়েছি যে 8 মাসে 690 টাকার সুদ কত হবে। এবার লিখব যে এখন আসল P সমান হচ্ছে 690 টাকা, সুদের হার তো আগেই পেয়েছি, সুদের হার R সমান এখানে 25/4%, এইখানে পেলাম এইটা। সময় কত? সময়টা এখানে বলা আছে টিটা 8 মাস। এবার 8 মাসকে বছরে কনভার্ট করলে 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা বছর হয়ে গেল। এবার বের করতে হবে যে সুদ কত, অর্থাৎ এখন আই সমান PRT/100, তাহলে আইটাই বের করতে হবে সুদের পরিমাণটা। আসল কত? 690 টাকা, সুদের হার 25/4%, টাইমটা কত? টাইমটা বলেছে 8/12 বছর, মানে 8 মাস বাই 100, একটা শূন্য কেটে গেল। তাহলে আই সমান কত হবে? উপর থাকবে 6 9 25 ইন্টু 8,
আর এখানে 10 আছে, 4টা নেমে যাবে, 12টাও নেমে যাবে। এবার 4 2 8, 2 6 12। আবার এখানে 5 2 10, 5 5 25। এখানে এটা 3 দিয়ে কাটবে, 3 2 6, 3 2 6, 3 3 9। তাহলে কত হলো এখানে? আর এখানে কাটার কিছু নাই, তাহলে আই ইকুয়াল টু হবে 23 × 5/2 4 এত টাকা। এবার এটা গুণ করব, 5 3 15, হাত তাহলে 1, 5 2 10 রাখে 11, 115/4। তাহলে আয়ের মানটা হলো কত? 115/4। এটাকে ভাগ করে দেবো 4 দিয়ে, 4 2 8, 8 আর 3 11, তাহলে 35, 4 8 32, 4 8 32 হয়ে গেল, 3 থাকলো, তাহলে 28। এবার দশমিক নিলাম, 0 নিলাম, 4 7 28, হাত থাকলো 2, 4 5 20, তাহলে 28.85। তাহলে আই ইকুয়াল টু হলো 28.85 এত টাকা। এখানে একটা ভুল করে ফেলেছি, এটা হচ্ছে 4 7 28, তাহলে 7 5 হবে, 4 7 28, তাহলে এটা 7 5। তাহলে অতএব লিখব, অতএব সুদের পরিমাণ সমান হবে 28.75 এত টাকা। এটাই হবে অ্যান্সার। এরপরে 6 কোশ্চেন আছে, এবিসিডি আয়তাকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে OB সমান 6 সেমি, OD সমান 8 সেমি এবং OA সমান 5 সেমি। OC এর দৈর্ঘ্য নির্ণয় করো। এই কোশ্চেনটা খুব ইজি, এর আগে অনেকবার হয়েছে। আমি ধরলাম এবিসিডি একটা আছে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রটার অভ্যন্তরে ও একটা বিন্দু আছে। এবার OA OB OC OD যুক্ত করা হয়েছে। এবার OA OB OC ODর মধ্যে যে কোনো 3টে মাপ দেওয়া আছে, একটা বের করতে হবে। তাহলে এখানে OCর মানটা বের করতে হবে। OA সমান দেওয়া আছে 5, OB হচ্ছে 6, OD হচ্ছে 8, এই OCটা বের করতে হবে। এবার পিথাগোরাসের উপপাদ্য চ্যাপ্টার আমরা পড়েছিলাম যে OA স্কোয়ার প্লাস OC স্কোয়ার ইকুয়াল টু OB স্কোয়ার প্লাস OD স্কোয়ার হয়। এবার লিখব যে আমরা জানি OA স্কোয়ার প্লাস OC স্কোয়ার ইকুয়াল টু OB স্কোয়ার প্লাস OD স্কোয়ার। এবার বের করতে হবে OC স্কোয়ারটা মানটা, OC স্কোয়ার রেখে দিলাম, তাহলে OB স্কোয়ার প্লাস OD স্কোয়ার, আর OA স্কোয়ারটা দিয়ে গেলে মাইনাস। তাহলে মানগুলো বসিয়ে দিই। OB সমান কত আছে? OB সমান আছে 6 সেমি, তাহলে 6 স্কোয়ার। OD কত আছে? OD আছে 8, 8 স্কোয়ার, মাইনাস OA 5, তাহলে 5 স্কোয়ার, তাহলে 6 6 36, 8 8 64, 5 স্কোয়ার 25। এটা হয়ে যাবে 100, 100 মাইনাস 25 হয়ে যাবে 75। তাহলে OC স্কোয়ার ইকুয়াল টু 75। তাহলে এখান থেকে আমরা বলতে পারি OC সমান হবে √75। √75 মানে হচ্ছে 25 3 75, 25 জন্য 5 বেড়ে আসবে, 5√3 এত সেমি। তাহলে OC দৈর্ঘ্য হয়ে গেল এত সেমি। তাহলে লিখব যে অতএব OC এর দৈর্ঘ্য সমান 5√3 এত সেমি। এটাই হবে অ্যান্সার। এরপরে 7 কোশ্চেনটা আছে, দুটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি, বৃত্তটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত? এখানে দুটো বৃত্ত আছে, একটা বৃত্ত তার ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি, আর একটা বৃত্ত আছে যার ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 3 সেমি। আবার কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে 13 সেমি। তাহলে এই দুটো কেন্দ্র আমি ধরলাম A আর B কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে 13 সেমি। এবার বৃত্ত দুটি একটা সরল সাধারণ স্পর্শক আমি ধরলাম P আর Q। এবার PQ দৈর্ঘ্যটা বের করতে বলেছে, তাহলে PA যোগ করলাম, QB যোগ করলাম। তাহলে PA এর দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি, বৃত্তটা ব্যাসার্ধ, এটা হচ্ছে 3 সেমি, বৃত্তটা ব্যাসার্ধ। এবার আমরা জানি স্পর্শক আর স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, তাহলে এই কোণটার এই কোণটা 90 ডিগ্রি হবে। এবার আমরা এই APর উপর একটা বিন্দু নেব এবং এমনভাবে বিন্দুটা নেব এবং যোগ করবো যাতে কি হয়, BQ এই বিন্দুটা আমি জানলাম আর A এটা যেন একটা সামান্তরিক মতো হয়। তাহলে এইটা যদি 3 সেমি হয়, তাহলে এইখান থেকে এইটুকু হবে 3 সেমি। তাহলে টোটালটা ছিল 8, আর এইখান থেকে এইটুকু 3, তাহলে বাকিটা কত হবে? 8 - 3 মানে 5। হয়তো দেখে মনে হচ্ছে না 5 সেমি, ছবিটা যদি আমি অ্যাপ্রোপ্রিয়েট আঁকতাম তাহলে ঠিক হতো। তাহলে এবার লিখবো যে এখানে AB কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে 13 সেমি, AP হচ্ছে বৃত্তটা ব্যাসার্ধ 8 সেমি, আর BQ হলো ছোটো বৃত্তটা ব্যাসার্ধ 3 সেমি। আর এটার সঙ্গে এমনভাবে যোগ করছি এর সঙ্গে সমান্তরাল করে, তাহলে এই যে QR এর দৈর্ঘ্যটা কার সাথে সমান হবে? AB এর সাথে সমান হবে 13 সেমি হয়ে যাবে। আবার BQ এর দৈর্ঘ্যটা যা হবে A থেকে R এর দৈর্ঘ্যটা তাই হবে, এটা হয়ে যাবে 3 সেমি। তাহলে এইখান থেকে এটা যদি 3 হয়, তাহলে বাকিটা হয়ে যাবে 8 - 3,
অতএব বাকিটা পড়ে আছে কি এ পি বা না পি আর পড়ে আছে পি আর। তাহলে পি আর এইখানে পি থেকে আর এইটুকু হবে কত 8 - 3 মানে হয়ে যাবে 5 সেমি। এবার কি করব, এই পি আর কিউ এই যে সমকোণী ত্রিভুজটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজের থেকে মান বার করব। যেহেতু এই কোণটা 90 ডিগ্রি তাহলে এটা হবে অতিভুজ, এটা হবে লম্ব, এটা হবে ভূমি। এবার লিখব যে ত্রিভুজ পি আর কিউ থেকে পাই। এই ত্রিভুজের অতিভুজ কোনটা, এইটা হচ্ছে অতিভুজ কিউ আরটা, পি কিউটা হচ্ছে লম্ব আর পি আরটা ভূমি। তাহলে আমার দরকার হচ্ছে পি কিউ দৈর্ঘ্য, তাহলে পি কিউ সমান হবে √অফ কিউ আর তার স্কোয়ার মাইনাস পি আর তার স্কোয়ার। কিউ আরের দৈর্ঘ্য হচ্ছে 13, তাহলে 13 স্কোয়ার, পি আরের দৈর্ঘ্য হচ্ছে 5, 5 স্কোয়ার। 13 তার 169 মাইনাস 5 স্কোয়ার 25 মানে হবে √144। 12 বার 144, তাহলে এটা হয়ে যাবে 12 সেমি। তাহলে স্পর্শকটার দৈর্ঘ্য হয়ে গেল 12 সেমি। অতএব লিখব যে অতএব সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য সমান 12 সেমি। এটাই হবে অ্যান্সার। এরপরে 8 কোশ্চেনটা আছে, একটি ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যে কোণ আবর্তন করে তার বৃত্তীয় মান নির্ণয় করো। আমরা জানি ঘড়ির একটা ঘন্টার কাঁটা টোটাল 12 ঘন্টাতে 360 ডিগ্রি ঘোরে, অর্থাৎ একটা পাক পূর্ণ করে, টোটাল 12 ঘন্টা টাইম নেয়। তাহলে 12 ঘন্টায় কতটা ঘুরছে, 360 ডিগ্রি ঘুরছে। তাহলে 1 ঘন্টায় কত বের করব। এবার লিখব যে ঘন্টার কাঁটা 12 ঘন্টায় আবর্তন করে 360 ডিগ্রি, আবর্তন করে 360 ডিগ্রি। তাহলে ঘন্টার কাঁটাটা 1 ঘন্টায় আবর্তন করে কত, 360/12, 3 বারং 36, তার মানে হবে 30 ডিগ্রি। এবার এর বৃত্তীয় মানটা বের করতে হবে। অতএব 30 ডিগ্রির বৃত্তীয় মান কত, 30 ডিগ্রি সমান π/180 × 30, 0 0 কেটে গেল, 3 6 18 মানে হবে π/6 এত রেডিয়ান। অতএব ঘন্টার কাঁটা 1 ঘন্টায় π/6 রেডিয়ান আবর্তন করে। তাহলে লিখব যে অতএব ঘন্টার কাঁটা 1 ঘন্টায় আবর্তন করে π/6 এত রেডিয়ান। এটাই হবে অ্যান্সার। এরপরে 9 কোশ্চেন আছে, tan 4θ × tan 6θ = 1 এবং 6θ ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটার মান নির্ণয় করো। তাহলে এখানে দেওয়া আছে কি, লিখব যে দেওয়া আছে tan 4θ × tan 6θ = 1। এবার এইদিকে tan 4θটাকে রাখলাম, tan 6θটা এইদিকে এলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা জানি tan 4θটা ফিক্স থাকলে আর 1/tan মানে হচ্ছে কোয়াড। তাহলে আমি tan 4টাকে ফিক্স রাখলাম। এবার কোয়াড মানে কি লেখা যায়, tan 90 - θ লেখা যায়, তাহলে 90 - 6θ। উভয় পক্ষে tan যদি তুলে দিই, অর্থাৎ তুলনা করলে থিটাগুলো সমান হবে। তাহলে 4θ = হবে 90 - 6θ। 6θটা এদিকে আনলে প্লাস হয়ে যাবে =90। তাহলে এখানে tan θ হলো 90, তাহলে থিটা হবে 90/10 অর্থাৎ 9 ডিগ্রি। তাহলে থিটার মানটা পেয়ে গেলাম। এটাই বের করতে বলেছিল যে থিটার মান কত। তাহলে লিখব অতএব থিটাই এর মান সমান হবে 9 ডিগ্রি। এটাই হবে অ্যান্সার। এরপরে 10 কোশ্চেনটা আছে, দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। তাহলে এখানে বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, আয়তনের অনুপাত নির্ণয় করতে হবে। আমি ধরে নেব, গোলক দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য r1 আর r2, ব্যাসার্ধের দৈর্ঘ্য r1 ও r2 এত সেমি বা একক, সেমি লেখা যাবে না। এবার তাহলে গোলক দুটির বক্রতলের ক্ষেত্রফল হবে কি, বক্রতলের ক্ষেত্রফল হবে, প্রথম গোলকের হবে 4πr1² আর দ্বিতীয় গোলকটা হবে 4πr2 তার স্কোয়ার এত বর্গ একক করে। এবার শর্তে কি দেওয়া আছে, যে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা 1:4। তাহলে এই দুটো ভাগ 4πr1² / 4πr2² হবে 1/4। 4π কেটে গেল, তাহলে r1/r2 তার হোল স্কোয়ার = 1/4কে লেখা যায় 1/2 তার হোল স্কোয়ার। উভয় পক্ষে হোল স্কোয়ার তুলে দেবো, তাহলে r1/r2 সমান হবে 1/2। তাহলে r1 সমান হবে 1x আর r2 সমান ধরবো 2x, যেখানে xটা হচ্ছে সাধারণ অনুপাত। এবার বের করতে হবে তাদের আয়তনের অনুপাত। তাহলে লিখব অতএব আয়তনের অনুপাত,
আয়তনের সূত্র কি 4/3 পাই আর কিউ, তাহলে 4/3 পাই R1 তার কিউ ইজ টু 4/3 পাই R2 তার কিউ, 4/3 পাই 4/3 পাই কেটে দিলাম, তাহলে R1 কিউব ইজ টু হবে R2 তার কিউব। R1 মান পেয়েছি কত 1x, তাহলে 1x কিউব ইজ টু R2 পেয়েছি 2x তার কিউব, তাহলে 1 কিউব মানে 1ই হয়, তাহলে 1 ইন এক্স কিউব ইজ টু 2 কিউব 8 এক্স কিউব কেটে গেল, তাহলে 1 ইজ টু 8, তাহলে এটাই হয়ে যাবে তাদের আয়তনের অনুপাত, এটাই হবে অ্যান্সার। এরপরে 11 দাগের কোশ্চেনটা আছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, সামেশন এফ আই এক্স আই ইকুয়াল টু 132 প্লাস 5k এবং সামেশন এফ আই ইকুয়াল টু 20 হলে কে এর মান কত। তাহলে যেগুলো দেওয়া আছে আগে লিখে নিই, যে দেওয়া আছে সামেশন এফ আই ইন্টু এক্স আই ইকুয়াল টু 132 প্লাস 5k আর সামেশন এফ আই ইকুয়াল টু দেওয়া আছে 20, কে এর মানটা বের করতে হবে। এবার শর্তে এখানে কি দেওয়া আছে, যে গড়টা দেওয়া আছে কত, গড় সমান দেওয়া আছে 8.1, আর আমরা জানি গড়ের সূত্র হচ্ছে সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই ইকুয়াল টু হচ্ছে 8.1। এবার সামেশন এফ আই এক্স আই মান বসিয়ে দেবো 132 প্লাস 5k আর সামেশন এফ আই মান হচ্ছে 20 ইকুয়াল টু হবে 8.1, তাহলে 132 প্লাস 5k বাই 20 ইকুয়াল টু হবে 81 বাই 10, 0 কেটে দিলাম, কোনাকুনি গুণ করবো, তাহলে 132 প্লাস 5k আর 81 সঙ্গে 2 গুণ করলে হবে 2 1 2 2 8 16 162, তাহলে 5kটা বাঁয়ে থাকলো 162, এটা এদিকে এলে মাইনাস 132 হয়ে যাবে, তাহলে 5k ইকুয়াল টু হয়ে যাবে কত 30, তাহলে k ইকুয়াল টু হবে কত 30 বাই 5, 5 6 30, তাহলে k এর মান কত হলো, k এর মান হলো 6, এটাই হয়ে যাবে অ্যান্সার। তাহলে লাস্টে কনক্লুশন হবে, অর্থাৎ k এর মান সমান হচ্ছে 6, এটাই হলো অ্যান্সার। এরপরে 12 কোশ্চেন আছে 2x প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 2 হলে এক্স বাই 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এর মান কত। তাহলে যেটা দেওয়া আছে লিখি, যে দেওয়া আছে 2x প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু হচ্ছে 2, এবার এখান থেকে এক্সটা লসও করবো, এক্স লসও করলে এটা হয়ে যাবে 2x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2, কোনাকুনি গুণ করব, তাহলে 2x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু যাবে 2x, তাহলে 2x স্কোয়ার 2xটা এদিকে আনলে মাইনাস প্লাস 1 ইকুয়াল টু 0, এই মানটা পাওয়া গেল। এবার কার মান বার করতে হবে, এখন x বাই 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এর মানটা বের করতে হবে। এখানে মান বেরিয়েছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0, কিন্তু এখানে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, তাহলে নিচেরটাকে এরকম ফর্মে আনার চেষ্টা করব। তাহলে এক্সটা উপরে যা থাকলো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 লিখলাম, তাহলে এখানে ছিল প্লাস এক্স কিন্তু লিখলাম মাইনাস 2x, তাহলে প্লাস 3x করতে হবে, তবে 3টে থেকে 2টো বাদ দিলে তবে একটা হবে, তাহলে ব্যালেন্সটা হয়ে গেল। এবার এর জায়গায় মানটা বসিয়ে দেবো, তাহলে এক্স বাই এর মানটা পেয়েছি কত 0 বসিয়ে দিলাম প্লাস 3x, তাহলে হলো কত এক্স বাই 3x, উপর নিচে এক্স কেটে গেল, তাহলে হয়ে গেল 1/3, এটাই হবে অ্যান্সার। আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। WBHA এবং পোস্ট টেস্ট পেপারের অনেক পেজের সলিউশন আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।